বদিউর রহমান একজন অবসরপ্রাপ্ত সচিব, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন। ওনাকে দেখে এবং ওনার কথা শুনে ওনাকে প্রগতিশীল মনে হয়। ভারিক্কি চালে আমলার মতো কথা বলেন এবং তিনি তার থেকে যা জানা যায়, তার কথাবার্তা শুনে তিনি একজন জনপ্রিয় টক শো ব্যক্তিত্ব এখন। তিনি বোধহয় আওয়ামী লীগের কাছ থেকে নমিনেশনও চেয়েছিলেন বা আওয়ামী লীগের নমিনেশন কিনেছিলেন কয়েকবার। তো এইরকম একজন আমলা, যাকে আমরা সমাজের অগ্রসর মানুষ ধরে নিতে পারি, তার ভাষ্য মতে তিনি যেদিন জুলাই জঙ্গিদের, এই সব আত্মস্বীকৃত আত্মঘাতী জঙ্গিদের, হাসনাত, নাহিদ, সার্জিস, এরা যেদিন এদের এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি গঠন করে মানিক মিয়া অ্যাভিনিউতে, তিনি নাকি ওটা দেখার জন্য ওদের অনুষ্ঠান যখন শুরু হবে তারও আধা ঘন্টা আগে গিয়ে তিনি ওখানে হাজির হয়েছিলেন। এই বদিউর রহমানের ভাষ্য মতে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন তরুণরা কি করে, এবং তিনি তৃতীয় শক্তি চাইতেন, অর্থাৎ খালেদা জিয়া, শেখ হাসিনাকে বাদ দিয়ে রাজনীতিতে। এগুলো ঠিক আছে, উনি চাইতে পারেন। এখন তো উনি নিশ্চয়ই এই জঙ্গিদের ব্যাপারে ওনার বোঝা যায় যে উনি এখন আর জঙ্গিদের প্রতি ওনার সেই মোহ নাই। যে জন্য আমি প্রশ্নটা উত্থাপন করলাম সেটা হলো, যদি বদিউর রহমানের মতো একজন মানুষ, যাকে আমরা প্রগতিশীল মনে করি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মনে করি, তিনি যদি এই জুলাই জঙ্গি উত্থানকালে এটা যে একটা জঙ্গি উত্থান ছিল সেটা বুঝতে না পারেন, এবং এরা যে রাজনৈতিক দল গঠন করেছে এটা যে আত্মঘাতী জঙ্গিদের একটা দল, এবং এদের বাংলাদেশে ওরা যে অপরাধ করে ফেলেছে সেই অপরাধ থেকে ওদের বিভিন্ন রকমের যে বেঁচে যাওয়ার, অর্থাৎ সার্ভাইভালের যে প্রশ্ন, তারই বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া ছিল এই এনসিপি পার্টি গঠন। এটা যদি বদিউর রহমান বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের আরো যেসব সাধারণ মানুষ এই জুলাই জঙ্গি উত্থানটাকে বুঝতে পারেনি, তাদেরকে আমরা কি দোষ দিব? হ্যাঁ, এইখানে যারা জুলাই জঙ্গি উত্থানের সহযোগী হয়েছে জেনে শুনে, যেসব পাকিস্তানি সেকুলার, মতিউর রহমান, মাহফুজ আনাম, দেবপ্রিয় ভট্টাচার্য, নুরুল কবির, বা এইভাবে আরো যত আছে, সেই মরে যাওয়া বদরুদ্দিন উমর, এদের কথা বাদ দিলাম। তারা তো জেনে বুঝেই এটা সহযোগী হয়েছে শেখ হাসিনার প্রতি তাদের ঘৃণার কারণে। কিন্তু বদিউর রহমানের মতো মানুষরা যখন, তাদের যত এত লেগে যায়, এত দেরি হয় বুঝতে, এটা 2 বছর, 2.5 বছর, 3 বছর, হ্যাঁ, সেই সন্ত্রাসীরা রাজনৈতিক দল করবে সেটা দেখার জন্য উনি আধা ঘন্টা আগে গিয়ে ওইখানে বসেছিলেন। কি নিবিড় মনোযোগ, কি কৌতূহল! না, আশা করি উনি মিথ্যা বলছেন না। সত্য যদি বলে থাকেন, আমার হাসি আটকাবো কিভাবে বলুন? এটা কত করুণ একটা দশা বাংলাদেশের সমাজের। তারা কিন্তু এটা যে একটা পরিপূর্ণরূপে জঙ্গি উত্থান ছিল, তারা সেটা কিন্তু বুঝতে পারেনি। আবার ধরুন, এই যে হাদি নামে যেই আত্মঘাতী সন্ত্রাসী, যাকে এই দুইজনের একজন মেরেছে, হয় ইউনুস মেরেছে নাইলে জামাতের শফিক, অর্থাৎ এদের আয়োজনে তো হাদিকে খুন করা হয়েছিল। এই হাদি নিয়ে কথা বলতে গিয়ে লাল বদর ছিল বা আধা লাল বদর ছিল, এখন ইউনুসের সমালোচনা করে যে তুষার, ডাক্তার তুষার ছেলেটা, সে বোধহয় কেঁদেছিল হাদির কথা বলতে গিয়ে। দেখুন, এখনো বাংলাদেশের মানুষ জঙ্গিবাদের চোখ দিয়ে সবকিছু দেখছে, ফলে এই জিনিসটা তারা বুঝতে পারছে না যে হাদি নামে যেই জঙ্গিটাকে ইউনুস মেরে ফেললো, যার মৃতদেহ সিঙ্গাপুরে পাঠালো, এবং পাঠিয়ে ইউনুস প্রমাণ করলো যে ইউনুস যে শুধু খারাপ মানুষ তা না, সে যে কত বড় ধুরন্ধর একজন মানুষ, কিভাবে সে এটাকে ম্যানেজ করেছে, এটাও কিন্তু তার প্রমাণ। কিন্তু হাদি কি রিপ্রেজেন্ট করে? হাদি বাংলাদেশ সমাজের সবচেয়ে একটা করুণ এবং দুঃখজনক অধ্যায়কে রিপ্রেজেন্ট করে।
সেটা কি? সেটা হলো গোটা বাংলাদেশ সমাজটা একেবারে আপনার বঙ্গবন্ধুকে খুন করার পর থেকে এবং বিশেষ করে 2024-এর জুলাই জঙ্গি উত্থানের পর থেকে কত নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল তার একটা রিপ্রেজেন্টেশন হলো এই হাদি। গালিগালাজ তো আছেই, তার যে সাংস্কৃতিক, তার যে আপনার সব মিলে তার যে নিজে যে সে যে পরিমাণ জঙ্গি ছিল, তার জন্য যখন আপাত ভদ্রলোকরা এই 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 তুষারের মতো ছেলেগুলা যখন কান্নাকাটি করে টেলিভিশনে এসে, তখন তো পুরো বাংলাদেশের জন্য আপনার আপনার করুণা হওয়া ছাড়া আর কিছু নাই। এই দেশটা যে ধ্বংস হয়ে গেছে, মানে এই দেশটা যে সব দিক থেকে একটা 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 মানে আবর্জনের স্তূপে বসে গেছে, এইটা বুঝতে তো আর কোনো অসুবিধা নাই। তবে কিছু কিছু এখন ব্যাখ্যা করা যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই তুষার বা প্রথম আলোর যে আনিসুল হক, ওই ছেলেটা যে গল্প উপন্যাস লেখে, এরা আবার আবদুল্লাহ আবু সাইদের সৃষ্টি। সে আবদুল্লাহ আবু সাইদ কি আজকে প্রমাণিত হয়ে গেছে, এ একটা পাকিস্তানি সেকুলার। এ একটা ভালো কাজ করেছে, অবশ্যই মানুষ তার মাধ্যমে ভালো ভালো বই হাতে পেয়েছে। আমি নিজেও এক সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রে নিয়মিত যেতাম, আমি সেখানকার মেম্বার ছিলাম, আমি সেখানে অনেক বিদেশি বই পড়েছি। সে প্রশংসা তো করতে হবে, কিন্তু তার আড়ালে দেখা গেছে যে এই আবদুল্লাহ আবু সাইদ, সেও কিন্তু একজন পাকিস্তানি হিসাবে বাংলাদেশের আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে একজন ধ্বংসকারী হিসাবে কিন্তু নীরবে নিভৃতে কাজ করে গেছে। এবং তারই প্রোডাক্ট হলো এই 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 তুষার বা এই যে যারা যারা কান্নাকাটি করছে, আনিসুল হক, এমনকি আমাদের ফরেন সেক্রেটারি ছিল নিজারুল কায়েস। নিজারুল কায়েসি বা এত কৃত্রিম মানুষ, মানে কৃত্রিম অকৃত্রিমের মিশ্রণ কেন? এখন এটা কিন্তু এই আবদুল্লাহ আবু সাইদকে বিশ্লেষণ করে বলে দেওয়া যায়, কারণ এই মিজারুল কায়েসের প্রশংসায় পঞ্চমুখ ছিল আবদুল্লাহ আবু সাইদ। অনেকেই এদেরকে আমরা কিন্তু ধরতে পারিনি সমাজে, এরা যে আসলে ভালো কাজের আড়ালেও এরা যে ক্ষতিকারক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা বিরোধী লোক ছিল, সেগুলো এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। রুদ্র সাইফুল নামে একজন সাংবাদিক বেশ বড় একটা প্রবন্ধ লিখেছে এর ব্যাপারে, আবদুল্লাহ আবু সাইদের ব্যাপারে। আপনারা কেউ কেউ পড়েছেন, যা হোক, কথা বাড়াতে চাই না। কিন্তু আমাদের ওই জায়গাটা আমরা বুঝতেই পারলাম না যে জুলাইতে যে জঙ্গি উত্থানটা হলো, এটা এরা এই বদিউর রহমানের মতো মানুষ, কিংবা এই তুষার, বা পরে আরো যারা ভোল পাল্টেছে, বা যাই হোক, সেটা নিন্দার দৃষ্টিতে বলবো না, আনিস আলমগীর বা আরো কিছু আছে, এদেরকে দেখলেও হাসি পায়, মাসুদ মাসুদ মাল, মাসুদ কামাল, এরা সবাই মোটামুটি জুলাই জঙ্গিদের একটু একটু সমালোচনা করতে শুরু করে। অনেকেই করেছে, এদের অনেককে আবার ইউনুস আটক করেছিল, কিন্তু এখনো কলিমুল্লাহকে কেন আটকে রেখেছে, অধ্যাপক কলিমুল্লাহকে, এটা আমার বুঝে আসে না। কারণ সেই লোক তো আর একই একই অবস্থায় আটকা পড়েছিল, তাকে কিন্তু এখনো কিন্তু জেলে আটকা রেখে গেছে, আশা করি তাকে মুক্তি দেওয়া হবে। এরা সবাই কিন্তু জঙ্গি উত্থানের পরপর জঙ্গিদের ব্যাপারে কিছু কিছু কথা বলা শুরু করেছে, তবে বেশিরভাগই কিন্তু আমরা ধারণা করি ইউনুসের কাছ থেকে কোনো কিছু না পেয়ে কিন্তু এরা জুলাই জঙ্গিদের বিরোধিতা বা তাদের একটু একটু স্বরূপ উন্মোচন করতে চেয়েছে। এদের কথা বললাম না, কিন্তু আমার কাছে বদিউর রহমানকে একটা উৎকৃষ্ট উদাহরণ মনে হয়, যে যার এত সময় লাগলো এই জুলাই জঙ্গি উত্থানটা বুঝতে, এবং যিনি একজন ভালো আমলা হিসাবে পরিচিত, সত্য অবশ্যই ওনাকে দেখে, ওনার কথাবার্তা শুনে, ওনার জীবনযাপন দেখে আমার ওনাকে সৎ মানুষ হিসাবে মনে হয়েছে। এবং একজন সৎ আমলা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। শুধু তবে আমলাতন্ত্রের তো আর বাংলাদেশে আমরা কেউ শ্রদ্ধা করি না। আমি নিজেও একজন আমলা বলতে পারেন, আবার হয়তো চাকরিতে ফিরে যেতে পারি শেখ হাসিনার সরকার আসলে। সেই দিক থেকে আমি নিজেও আমলা, কিন্তু আমলাতন্ত্রের প্রতি আমার কোনো রেসপেক্ট নাই। তবে সেটা কোনো একটা ভিডিওতে বলবো। আজকে যেটা বলতে চাই, দেখেন, এই বদিউর রহমানরা যারা মানে যেই ধীর গতিতে এই জুলাই জঙ্গি অভ্যুত্থানকে বুঝেছেন, সেই আমলাদের নিয়ে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশটাকে এত উন্নত করলো মাত্র 16টা বছরে, এটা কিন্তু ভাবতে অবাক লাগে। আজকে জুলাই জঙ্গি উত্থানকে যত আমি বিশ্লেষণ করি, তত আমার শেখ হাসিনার প্রতি আমার যে শ্রদ্ধা, ভালোবাসা, সেটা কিন্তু বেড়ে যায়। সব জায়গায়, সমাজের সব জায়গায় একটা স্থবির একটা, মানে আমি এই এই ভিডিওটার শিরোনাম দিয়েছি গন্ডারের চামড়া দিয়ে জুলাই জঙ্গি উত্থান অনুধাবন। অর্থাৎ যে জায়গায় সবকিছু এত ধীর গতিতে চলে, যাদের বোধ বুদ্ধি এত ধীরে ধীরে কাজ করে, সেখানে শেখ হাসিনা
যে বাংলাদেশটাকে এত উন্নত করলেন, এইটা কিন্তু আমাদের জন্য একটা মিরাকল কিন্তু। সেই উন্নতির বাংলাদেশটাকে কিন্তু ইউনূস ধ্বংস করে দিয়েছে। তারেক রহমান একটা স্থবিরতার মধ্যে ধরে রেখেছে। বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আবার দ্রুত এটা বুঝতে পারছে। অর্থাৎ আমরা যেসব খবর পাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, যে এই এই জুলাই জঙ্গি উত্থান যে কত বড় একটা প্রহসন ছিল, বাংলাদেশের মানুষকে কিভাবে বেকুব বানিয়ে জঙ্গিরা দেশটাকে দখল করে নিল, এটা কিন্তু বাংলাদেশের দরিদ্র মানুষ এখন বুঝতে পারছে। তারা কিন্তু এখন শেখ হাসিনা ছাড়া আর কিছু চিন্তা করছে না। এটা কিন্তু সবার জন্য, অর্থাৎ 24-এর জুলাই জঙ্গিদের জন্য এবং 24-এ যারা এই জঙ্গি উত্থানের সহযোগী হয়েছিল তাদের জন্য কিন্তু একটা অশনি সংকেত। এবার কিন্তু এসপার ওসপার হবে। কারণ আমরা দেখেছি যে এই জঙ্গিদের আমরা এত খারাপ বলি কেন? আমাদের তো জঙ্গিবাদের সাথে এত খারাপ সম্পর্ক নর্মাল সম্পর্ক হতে পারতো। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র জঙ্গিবাদকে যেভাবে দেখে, ভারত যেভাবে জঙ্গিবাদকে দেখে, আমরা সেভাবে দেখতে পারতাম। অর্থাৎ একটা কিন্তু আমাদের সম্পর্কটা অতটা জঙ্গিবাদের সাথে স্বাভাবিক করা যাবে না। কারণ হলো এই জঙ্গিবাদটাই, এই মৌলবাদীরাই আবার আমাদের মুক্তিযুদ্ধের শত্রু। অর্থাৎ জঙ্গি মৌলবাদীরা পৃথিবীর অন্যান্য দেশের জন্য, যেখানে আপনার সৌদি আরবের জন্য বা মিশরের জন্য যে সে যদি শত্রু হিসাবে যদি আপনার 50 হয়, আমাদের জন্য শত্রু হিসাবে 100, কারণ সে আবার আমাদের মুক্তিযুদ্ধেরও শত্রু। এই শত্রু বাহিনী এবার কিন্তু আসলে এসপার ওসপার হবে। বাংলাদেশের সমস্যা কিন্তু একটাই, আমরা কিন্তু এখনো এই বাংলাদেশের সমস্যাটা সবার মানে যারা বোঝেন তাদের ভেতর থেকে কিন্তু সমস্যাটা উচ্চারিত হচ্ছে না। বাংলাদেশের সমস্যা ওটাই যে বাংলাদেশ ওই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তিতে বিভক্ত। বিপক্ষে শক্তিদের পরিচালনা করে জঙ্গি মৌলবাদীরা। এরা 75-এ বঙ্গবন্ধুকে খুন করে আপনার একবার মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিয়েছে, মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করার জন্য। আবার 2024-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকবার কিন্তু ওরা 71-এ পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করলো। তা আমরা কি ওদেরকে বারবার এইসব প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিব? এবারে তো মুক্তিযুদ্ধের পক্ষের মধ্যে একটা ঐক্য গড়ে উঠবে যে না, আর বারবার আরেকবার এদেরকে পরাজিত করার সুযোগ করে দেয়া যাবে না। ফলে সেইভাবেই কিন্তু সব ব্যবস্থা এখন হবে। আপনারা এটাই দেখবেন, একটু অপেক্ষা করুন।